সো যেহেতু আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতেছি, সো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আসলে আসা উচিত সেটা হচ্ছে যে মার্কেটিং জিনিসটা কি। সো এখানে আসলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন দেওয়া আছে। তো আমি যদি আরো সিম্পলিফাইড ওয়েতে বলি, মার্কেটিং আসলে মানে ইন্ডিকেট করতেছে যে আপনার যাবতীয় অ্যাক্টিভিটিস, একটা কোম্পানির যাবতীয় অ্যাক্টিভিটিস সেগুলো কি করবে, সেগুলো হচ্ছে কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে পার্টিকুলার একটা প্রোডাক্টের জন্য। ঠিক আছে, তো সেটার জন্য আপনার যা যা করা লাগবে সেটা কি হইতে পারে, সেটা হচ্ছে হয়তো প্রমোশন হইতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট হইতে পারে, অথবা হচ্ছে ভ্যালু এডিশন হইতে পারে, কমিউনিকেশন হইতে পারে। ঠিক আছে, মানে যেভাবে হোক আপনার প্রোডাক্টের প্রতি কাস্টমার যেন অ্যাট্রাক্ট ফিল করে। ঠিক আছে, এই অ্যাক্টিভিটিসটার নামই হচ্ছে মার্কেটিং। আর এটার জন্য যাবতীয় যা যা স্টেপসগুলো আছে সবগুলোই হচ্ছে মার্কেটিং এর আন্ডারে। আর যেহেতু এটা একটা কমপ্লিকেটেড কেস, মার্কেটিং তো আসলে আমরা যেভাবে ডিফাইন করে ফেললাম, এটা তো আসলে এত সিম্পল ওয়েতে মানে করা হয় না, ঠিক না? এখানে হচ্ছে আপনার মানে সায়েন্স বা বলেন হচ্ছে ম্যানেজমেন্টের অনেক কিছুই স্কিল লাগে। তো সেই কারণে হচ্ছে সেটার নিড থেকে মার্কেটিং ম্যানেজমেন্টের ইনভলভমেন্টটা আসছে। যে এখানে আসলে মেনলি কি করা হইতেছে, যে আমরা যে বললাম যে ভ্যালু আমরা প্রোভাইড করব, ক্রিয়েট করব, আমাদের প্রোডাক্টের মধ্যে এই ভ্যালুটা আছে সেটা আমরা কমিউনিকেট করে কাস্টমারকে জানায় দিব। ওভারঅল জিনিসটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট ডিল করে থাকে। সো এটার ফিল্ডটা খুবই হিউজ। ইনফ্যাক্ট হচ্ছে মানে কারেন্ট ওয়ার্ল্ডের জন্য হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট বা মার্কেটিং এটা হচ্ছে ওয়ান অফ দ্য কি বলা যায় ডিমান্ডিং টপিক। ঠিক আছে, আপনারা যদি দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এখন এই পার্টিকুলার এই সাবজেক্ট কতগুলো আছে মার্কেটিং বা হচ্ছে এই রিলেটেড যে ফিল্ডগুলো আছে সেগুলোর প্রতি হিউজ ডিমান্ড। ঠিক আছে, এখন অনেক কাজ হয়। সো এরপরে হচ্ছে আমরা দেখি যে মার্কেটিং যেহেতু আমরা বলতেছি, তো আসলে কি কি মার্কেট হয়ে থাকে সেটা আগে আমরা একটু দেখি। তো আমরা আসলে বেসিক্যালি আমাদের কনভেনশনাল যে আইডিয়াটা আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র প্রোডাক্টই হয়তো মার্কেটিং করা হয়। ঠিক আছে, এটা কাইন্ড অফ ট্রু যে ম্যাক্সিমাম মার্কেটিংটাই হচ্ছে ডিরেক্টলি যেগুলো ট্যানজিবল প্রোডাক্ট, বা যেগুলো হচ্ছে মানে কি বলা যায় যে প্রি ডিফাইন শেপ ডাইমেনশন সেগুলো আছে সেগুলোরই হচ্ছে ম্যাক্সিমাম কেসে মার্কেটিং করা হয়। বাট জাস্ট যে ওগুলাই করা হয় তা কিন্তু না। ঠিক আছে, টোটাল হচ্ছে 10 টাইপের মানে থিংস সেটা হচ্ছে মার্কেটিং করা পসিবল। তো সেগুলো কি কি আমরা একটু দেখি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা সেটা হচ্ছে গুডস। তো এটা তো আমরা মোটামুটি সবাই জানি, যেগুলো হচ্ছে বাল্ক অ্যামাউন্টে আমরা প্রোডাকশন করে থাকি। এরপর হচ্ছে সেগুলো হচ্ছে কাস্টমারের কোনো একটা পার্টিকুলার রিকোয়ারমেন্টের জন্য প্রোডাকশন করা, তারপর হচ্ছে সেগুলোকে আমরা সেল করে থাকি। ঠিক আছে, তো এটা যে কোনো টাইপের প্রোডাক্ট হতে পারে, ফুড আইটেম হতে পারে, ক্লথস হতে পারে, বা হচ্ছে টেকনোলজিক্যাল প্রোডাক্ট হতে পারে, বা আদার্স যে কোনো টাইপের প্রোডাক্টই গুডসের আন্ডারে। যেগুলো ট্যানজিবল বা যেগুলো হচ্ছে ফিজিক্যাল ডাইমেনশন আছে সেগুলো সবই হচ্ছে গুডসের আন্ডারে। এরপর হচ্ছে সার্ভিস। এই যেমন ধরেন হচ্ছে ডাক্তারের যে সার্ভিস সেটা হইতে পারে, বা ব্যাংকে যারা বসেন তারাও সার্ভিস প্রোভাইড করতেছেন, বা হচ্ছে টিচিং প্রফেশনে যারা আছেন তারাও সার্ভিস প্রোভাইড করতেছেন। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে সার্ভিসের আন্ডারে, এগুলোর মার্কেটিং করা হয়। এরপর হচ্ছে ইভেন্টস। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি ইভেন্টসের ক্ষেত্রে ধরেন হচ্ছে অলিম্পিক ইভেন্টস যেগুলো হয় সেটার জন্য কিন্তু হিউজ মার্কেটিং করা হয়। তারপর হচ্ছে ধরেন আবার এই যে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলো হইতে পারে, ইন্ডিভিজুয়াল যেসব টুর্নামেন্টগুলো হয় বা লিগ যে খেলাগুলো হইতেছে সেগুলো একটা ইভেন্ট। এগুলোর জন্য কিন্তু হিউজ মার্কেটিং করা হয়, আপনারা নিজেরাও নিশ্চয়ই জানেন। এরপর হচ্ছে এক্সপেরিয়েন্স। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি এগুলা বাংলাদেশের জন্য হয়তো একটু লেস কমন, বাট এগুলা এক্সিস্ট করে। ঠিক আছে, যেমন হচ্ছে ধরেন আমরা বলতে পারি যে কেউ ধরেন হচ্ছে অনেক সময় দেখবেন যে ক্লাইম্ব হিল এক্সপিরিয়েন্স বা হচ্ছে কোনো মাউন্টেনে আপনাদের মানে একটা কি বলা যায় রাইড এই টাইপের কিছু একটা এক্সপিরিয়েন্স। ওকে, মানে এই টাইপের যেগুলো থ্রিলিং এক্সপিরিয়েন্স যেগুলো সেগুলো হচ্ছে অনেক সময় মার্কেটিং করা হয়। হ্যাঁ, যে আমাদের হাইকিং ক্লাইম্বিং এই টাইপের অপশন আছে, বা হচ্ছে অনেক সময় বলেন যে এই যে প্যারাস্লাইডিং বা হচ্ছে প্যারাশুটিং, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে মার্কেটিং করা হয়। এরপরে হচ্ছে পার্সনস। তো এটা হয়তো আমাদের কাছে অনেক একটু ইয়া মনে হইতে পারে যে পার্সনকে কিভাবে মার্কেটিং করা হয়। মানে এইখানে কিন্তু আমরা বলতেছি না যে এটা যাদেরকে ইন্ডিকেট করা আছে এগুলাকে ডিরেক্টলি সেল করে ফেলা হয়। ঠিক আছে, আমরা কিন্তু সেটাকেই জাস্ট বলতেছি না। হ্যাঁ, গুডস এটা মার্কেটিং করা হয়, গুডসটাকে সেল করা হয়, সেটা ঠিক আছে। বাট সবগুলাই যে যেটা ইন্ডিকেট করতেছি সেটারই মার্কেটিং হয় সেটারই সেল হয় তা কিন্তু না। এই পার্সনটা হচ্ছে ওই টাইপেরই। পার্সন নিজে হচ্ছে তারা কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট বা ফিচার বা সার্ভিস যেটাই হোক তার মার্কেটিং করতেছে। ওকে, কিন্তু সে মেইন অ্যাটেনশনটা হচ্ছে এই পার্সন,
সেই হচ্ছে প্রোডাক্টের মধ্যে ভ্যালুটা অ্যাড করতেছে বা ক্রিয়েট করতেছে। আমরা কিন্তু মার্কেটিং এর ডেফিনিশনটা এভাবেই দিছি। ঠিক না? যে হচ্ছে বা যেসব এক্টিভিটিস এর মাধ্যমে হচ্ছে একটা প্রোডাক্টের মধ্যে বা কাস্টমারের কাছে যে একটা ভ্যালু যে আছে বা ক্রিয়েট হইতেছে, সেটা যেন কাস্টমারকে জানানো হয়। ঠিক আছে? সো এখানে পার্সনের মাধ্যমে এটা করানো হয়। সেটা কি এরকম? এই যে ধরেন হচ্ছে আর্টিস্ট যারা আছেন, তারাও এক্ষেত্রে অনেক সময় মার্কেটিং এ ইনভলভমেন্ট থাকে তাদের। এছাড়া হচ্ছে ধরেন অনেক সময় কাউকে হচ্ছে একদম একটা পার্টিকুলার কোম্পানির জন্য ফিক্সড একজন হচ্ছে অ্যাম্বাসেডর টাইপের বানায় দেওয়া হয়। ঠিক আছে? যে আগামী 1 ইয়ার আমরা যেসব অ্যাডভার্টাইজমেন্ট গুলো করব, সবগুলোরই হচ্ছে তুমি মেইন হোস্ট থাকবা। সে হচ্ছে একজন সেলিব্রিটি। ঠিক আছে? মানে নরমাল কোনো পার্সন না। সে সেলিব্রিটি, তাকে হচ্ছে ১ বছরের জন্য হায়ার করা হইতেছে। তার কারণটা হচ্ছে যে তার যে লাইফস্টাইল বা তার যে চয়েস, এগুলোর প্রতি হচ্ছে কাস্টমারদের অ্যাট্রাকশন খুবই বেশি। সো তাকে যদি এক্সট্রা মানে ফান্ড দিয়েও যদি হায়ার করা পসিবল হয় এবং এরপর যদি সে ওই পার্টিকুলার প্রোডাক্টের জন্য বা যেটাই হোক, তার জন্য যদি সে অ্যাডভার্টাইজমেন্ট করে, সেখান থেকে অবশ্যই হচ্ছে হিউজ একটা কাস্টমার চলে আসবে। ঠিক আছে? অনেক ভালো ভালো প্রোডাক্ট কিন্তু এই কাজগুলোই করে থাকে। আপনার দেশে বলেন বাইরে বলেন, দেখবেন যে মানে সেলিব্রিটি দিয়ে হচ্ছে অনেক অধিকাংশ অ্যাডভার্টাইজমেন্ট গুলো করানো হয় এবং সেটা হচ্ছে মানে স্পেসিফিক। যদি আপনি খেলার চ্যানেলে বসে খেলা দেখেন, ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখানো হবে যে প্লেয়াররা কি টাইপের প্রোডাক্ট গুলা ইউজ করতেছে। ঠিক আছে? বা ওগুলার অ্যাডভার্টাইজমেন্ট করা হইতেছে। যদি আপনি ড্রামা বা সিরিজ বা ওই টাইপের কিছু দেখেন, সেখানের যারা অভিনয় করতেছেন তারা কি টাইপের ইউজ করতেছেন। ঠিক আছে? মানে এরকম আবার সেগমেন্টও করে ফেলে তারা, যে এখানে কাস্টমার কারা। এখানে ধরেন হচ্ছে স্পোর্টস ইভেন্টে কাস্টমাররা হচ্ছে যারা খেলা পাগল। ঠিক আছে? এখন এদেরকে যদি আপনি ওই মুভি বা এদের অ্যাডভার্টাইজমেন্ট দেখান, হ্যাঁ, অনেক সময় এগুলো প্লে হয় কারণ এত অ্যাডভার্টাইজমেন্ট নাই আসলে। বাট ওগুলার প্রতি কিন্তু ওরা অ্যাট্রাক্টেড হবে না। এটা তো আমার কিছু যায় আসতেছে না। ঠিক আছে? বাট যখন হচ্ছে তারা ওই প্রোডাক্ট রিলেটেড মানে ওই প্লেয়ার রিলেটেড কোনো প্রোডাক্ট দেখবে, তখন কিন্তু তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন চলে আসবে। যে ঠিক আছে, এই প্রোডাক্টটা কেমন? হ্যাঁ? এটা যদিও আমাদের কাছে মনে হইতে পারে যে ইন জেনারেল আসলে এগুলো করে নাকি, এগুলো তো বোকামি। বাট অনেকের কিন্তু এটা একটা ফ্যাসিনেশন থাকে। আমরা নিজেরাও হয়তো অনেক সময় করছি বা এখনো হয়তো দেখলে করে থাকি। এবার দেখছিলাম, ঠিক আছে আমি একটু ট্রাই করে দেখি। ঠিক আছে? এই ট্রাই করে দেখাটাও একটা কাইন্ড অফ হচ্ছে সেল হইতেছে। কারণ ওনার মাধ্যমেই আপনি ট্রাই করতেছেন। ঠিক আছে? সো পার্সনস হচ্ছে অনেক সময় খুব মানে হিউজ একটা ইমপ্যাক্ট ফেলে কাস্টমারদের মধ্যে। এরপর হচ্ছে প্লেস। তো প্লেসের ক্ষেত্রে আসলে আমরা বলতে পারি ধরেন হচ্ছে যে টুরিস্ট স্পট যেগুলো আছে সেগুলো হইতে পারে, অথবা হয়তো ধরেন মিউজিয়াম বা হচ্ছে এই যে ন্যাশনাল জু বা এই আদার্স কোনো হিস্টোরিক্যাল প্লেস, যে কোনো টাইপের হচ্ছে এগুলো এগুলোরও হচ্ছে মার্কেটিং করা হয়। তারপর হচ্ছে প্রপার্টিজ। এই ধরেন হচ্ছে আপনার এই যে ল্যান্ড প্রপার্টি হইতে পারে বা হচ্ছে কোনো মানে একদম মানে যেটা প্যাটেন্ট সহকারে আপনি সেল করে দিবেন। ঠিক আছে? যে এখানে আপনার পুরোপুরি মালিকানায় চলে আসবে। হুম? এই টাইপের জিনিসেরও হচ্ছে অনেক সময় মার্কেটিং করা হয়। অনেক সময় দেখবেন যে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে জমি বিক্রয় হবে অমুক জায়গায়, বা এগুলো অ্যাডভার্টাইজমেন্ট কম আসে কারণ বাংলাদেশ তো আসলে মানে প্রপার্টি রিলেটেড এই জিনিসটাই খুবই কম, বাট স্টিল কিন্তু থাকে মাঝে মাঝে। এরপর হচ্ছে অর্গানাইজেশন। যেমন ধরেন হচ্ছে আমরা বলতে পারি যে প্রাইভেট স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি বা ব্যাংক, এগুলো সবই হচ্ছে যে ওরা এদেরও মার্কেটিং করা হয়। ঠিক আছে? অনেক সময় আপনারা দেখবেন যে প্রাইভেট স্কুল কলেজেরও হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হইতেছে যে অমুক স্কুলে এবার নতুন ক্লাসে ভর্তি নেওয়া হইতেছে, বা যাদের রেজাল্ট ভালো তাদেরকে এত% ডিসকাউন্ট বা আদার্স বেনিফিট দেওয়া হবে। ঠিক আছে? এগুলোর মার্কেটিং করা হয়। একটু কম, বাট করা হয় অনেক সময়। তারপর একটা হচ্ছে ইনফরমেশন। তো এটা বাংলাদেশের প্র্যাকটিসটা মোটামুটি কম বলা যায় ইনফরমেশনের, বাট তারপরেও আছে। তো যেমন আমি আপনাদেরকে একটা ইজি এক্সাম্পল দেই, তাহলে হয়তো আপনাদের একটু আইডিয়া হবে। সেটা হচ্ছে যে অনেক সময় আপনারা দেখছেন হয়তো যে উম, ছোট বাচ্চাদের যারা ধরেন হচ্ছে ক্লাস 1 ক্লাস 2 বা একদম যারা ছোট, তো তাদের অ্যাডমিশন নিয়ে বা তাদের পড়াশোনা নিয়ে এই প্যারেন্টসদের মধ্যে এই চিন্তাটা একটু বেশি থাকে নর্মাল যারা বড় হয়ে গেছে তাদের প্যারেন্টসদের তুলনায়। ঠিক আছে? তাদের মধ্যে উৎকণ্ঠাটা বেশি থাকে যে আমার বাচ্চা কোন স্কুলে পড়বে বা ওই স্কুলের সিস্টেম কিরকম, ক্লাস টাইম কিরকম, আদার্স ফ্যাসিলিটি কিরকম, বা ওদের ওভারঅল অ্যারেঞ্জমেন্ট কিরকম, বা আদার্স টিচারদের মানে টিচাররা কখন কে কোন সাবজেক্ট পড়াবেন, এই সব কিছু নিয়ে হচ্ছে গার্জিয়ানদের মধ্যে একটা টেনশন কাজ করে। তো এই সময় অনেক সময় দেখা যায় যে ওই অ্যাডমিশনের টাইমের আগে দেখবেন যে হচ্ছে যে আপনার যদি কখনো এটা
মানে নিজেরা যেয়ে থাকেন তাহলে দেখবেন যে হচ্ছে স্কুলের সামনে, এবার করোনার জন্য হয়েছে নাকি যায় না, এছাড়া প্রতি বছরই এরকম হয় যে স্কুলের সামনে হচ্ছে 100 টাকা বা 50 টাকায় ছোট একটা কাইন্ড অফ এই যে ম্যানুয়াল বই টাইপের, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোভাইড করা হয়, সেল করতেছে। এটা কি এন্ডোর্সমেন্ট আছে নাকি স্কুল থেকে সেটা আমি জানি না, বাট সেল করা হয়, ঠিক আছে। সো এই যে এখানে কি থাকতেছে, এই যে গার্জিয়ান যে কোশ্চেনগুলো আছে সেগুলো রিলেটেড ইনফরমেশন কিছু হইলেও থাকে, সব তো থাকবে না, কারণ তাহলে তো একদম পুরো ইনফরমেশনটাই চলে যাইতেছে। বেসিক ইনফরমেশনগুলো হইলো হচ্ছে সেখানে থাকতেছে। এই যে ম্যাগাজিন বা যেটা বললাম যে এই ছোটখাটো আর্টিকেল পেপার বা এই টাইপের জিনিসগুলো হচ্ছে মেনলি মার্কেটিং করা হয় ইনফরমেশন আকারে, ঠিক আছে, যে আমাদের কাছে হচ্ছে এই টাইপের ইনফরমেশন আছে। আর ফাইনাল হচ্ছে আইডিয়াস, এগুলো হচ্ছে মেনলি থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার বা হচ্ছে কনসালটেন্সি ফার্ম যেগুলো আছে, তারা হচ্ছে এগুলো মার্কেটিং করে থাকে। এগুলোর মার্কেটিং আসলে ওই অনলাইন বেসড টাইপের, হ্যাঁ, এগুলো টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট তেমন একটা করা হয় না, কারণ এগুলো তো খুবই স্পেসিফিক। এগুলো তো মানে নর্মাল পিপলদের লাগবে না, কনজিউমারদের লাগে না, এগুলো লাগে হচ্ছে যেসব কোম্পানি, ঠিক আছে। সো কোম্পানির নাম্বারটা যেহেতু খুবই কম এবং কোম্পানির লাগলে তারা নিজেরাই খুঁজে নেবে, ঠিক আছে, কাস্টমার মার্কেট তো হিউজ, তো এত প্রোডাক্ট বা এত কিছু কাস্টমার কোথা খুঁজে পাবে। বাট বিজনেস মার্কেটটা মোটামুটি ছোট, ঠিক আছে, সো তাদের যা লাগে সেটা তারা নিজেরাই খুঁজে নেয়, এই কারণে এগুলোর অ্যাডভার্টাইজমেন্ট তেমন একটা দেখা যায় না। বাট এরাও মার্কেটিং করে থাকে, ঠিক আছে, এদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে এরা লিখেও রাখে যে আমরা হচ্ছে এই থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার, আমরা এই টাইপের সার্ভিস অফার করে থাকি, আপনাদের যদি কোনো ইনোভেটিভ বিজনেস আইডিয়া লাগে বা এই টাইপের হেল্প লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। তো এগুলো এরা হচ্ছে আইডিয়া মার্কেটিং করে থাকে। ওরা কোনো ডিরেক্টলি আপনার কোনো কাজ করে দিবে না যে ঠিক আছে তোমার এত ইউনিট আমি প্রোডাকশন করে দিব আমার এখানে আসো, এগুলো ওইটা হচ্ছে আউটসোর্সিং, এটা আরেক টাইপের। আর এটা হচ্ছে আইডিয়া জিনিসটা হচ্ছে যে হ্যাঁ তোমার কোনো বিজনেস আইডিয়া লাগবে নাকি, তোমার ল্যাক অফ আইডিয়া নাকি, তোমার কম্পিটিটর তোমাকে বিট করে ফেলতেছে, সেই ক্ষেত্রে তোমার কোনো স্ট্র্যাটেজি লাগবে নাকি, সেগুলো হচ্ছে আমরা প্রোভাইড করব, ঠিক আছে। সো মানে উন্নত দেশে আইডিয়াজের মার্কেটিংটা বেশ ভালো চলে, ঠিক আছে, কারণ অনেক সময় হচ্ছে কম্পিটিটর আগে যায়, তখন হচ্ছে তারা ল্যাক অফ আইডিয়াতে ভুগে। এই দেশের কনটেক্সটে হয়তো এটা একটু কম প্র্যাকটিসটা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 10 টাইপের দেখলাম কি কি মার্কেটিং হইতে পারে। তারপরে সেগমেন্টটা হচ্ছে আমরা দেখি যে এখানে মার্কেটিং ম্যানেজমেন্টে কোর কি কি কনসেপ্ট আছে, ঠিক আছে। সো এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল অনেকগুলা টার্মই বলা আছে, বাট আমরা আসলে সবগুলা টার্ম ইন্ডিভিজুয়ালি এইভাবে দেখবো না। এটা হচ্ছে একদম ওভারঅল কোর্সের একটা মানে ওভারঅল কোর্স বলছি, মার্কেটিং ম্যানেজমেন্টের ওভারঅল একটা সাম আপ বলা যেতে পারে, বাট এটা এগুলা ছাড়াও আর অনেকগুলা পয়েন্ট আছে, ঠিক আছে, বাট এত কিছু আমরা আসলে এই কোর্সের জন্য দেখতেছি না। আমরা মোটামুটি জাস্ট হচ্ছে পয়েন্টগুলো একটু দেখি যে মার্কেটিং ম্যানেজমেন্টে কি কি আসলে আছে ডিসকাস করার মতো, আমরা জাস্ট পয়েন্টগুলো দেখি। যেমন প্রথমে বলা হইতেছে হচ্ছে নিডস ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস, এটা দিয়ে আসলে মেইনলি মার্কেটিং ম্যানেজমেন্টের কনসেপ্টটা শুরু হয়। তারপর হচ্ছে আমাদের টার্গেট মার্কেট এবং সেই অনুযায়ী হচ্ছে পজিশনিং অ্যান্ড সেগমেন্টেশন। তারপর হচ্ছে প্রোডাক্টের অফারিংস অ্যান্ড ব্র্যান্ডস, ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন, মার্কেটিং চ্যানেলস, সাপ্লাই চেইন, কম্পিটিশন, মার্কেটিং এনভায়রনমেন্ট, মার্কেটিং রিসার্চ অ্যান্ড প্ল্যানিং। সো এখানে অনেকগুলা পয়েন্ট বলা আছে এবং সবগুলা পয়েন্টই খুবই ব্রডার কনটেক্সটের জন্যই খাটে আসলে, মানে এগুলো জাস্ট 2 লাইনে এক্সপ্লেন করার মতো না, ঠিক আছে। সো আমরা আসলে এখানে যেগুলো টার্ম বলা আছে সেগুলো জাস্ট টার্মগুলোই দেখতেছি, আমরা আসলে এগুলা ফার্দার আর দেখতে পারতেছি না। বিশেষ করে আপনাদের হয়তো অনেকেরই সাপ্লাই চেইনের ফিল্ডে বা এই রিলেটেড ইনফরমেশনের জন্য আপনাদের হয়তো অনেকেরই আগ্রহ ছিল, বাট আনফর্চুনেটলি আসলে যেহেতু আমাদের কোর্সের ক্রেডিট মাত্র 3, সো সাপ্লাই চেইনের মতো ওয়াইড ফিল্ড আসলে এখানে ডিসকাস করার মতো অপশনটা আমাদের হাতে নাই। সো আপনাদের যাদের আগ্রহ আছে তাদের হয়তো নিজেদেরই একটু কষ্ট করে আবার পড়ে নেওয়া লাগবে। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে এই নিডস ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস এই টপিকটা অ্যান্ড মার্কেটিং রিসার্চ অ্যান্ড প্ল্যানিং এই পয়েন্টটা, এই 2টা পয়েন্ট দেখবো, ঠিক আছে, বাকিগুলো আমরা সেভাবে দেখতে পারতেছি না। আর এগুলো সবগুলো জিনিসই হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টের আন্ডারে। সো আমাদের একদম প্রথম যদি আমরা বলি যে মার্কেটিং ম্যানেজমেন্টের ফার্স্ট কোত্থেকে মানে উৎপত্তিটা কিভাবে হয় বা মার্কেটিং উৎপত্তিটা কোত্থেকে আসে, সেখানে আমাদের যাইতে হলে অবশ্যই হচ্ছে আমাদের 3টা টার্ম অবশ্যই জানা থাকা লাগে। এইটা হচ্ছে নিড, ওয়ান্ট আর ডিমান্ড, ঠিক আছে। আপাত দৃষ্টিতে আমাদের কাছে হয়তো মনে হইতে পারে যে আমরা যখন নর্মালি ইউজ করে থাকি আমাদের রেগুলার ডে টু ডে লাইফে, যখন আমরা কনভার্সন করি বা কমিউনিকেশন করি, তখন হয়তো আমাদের কাছে 3টা ওয়ার্ড আমরা সেম ওয়েতে ইউজ করে থাকি, আলাদা মিনিংয়ে ইউজ করি না, ঠিক আছে। যে আমার এটা নিড, আমার এটা ডিমান্ড, আমার এটা ওয়ান্ট, ঠিক আছে, এইভাবে আমরা কখনো মানে কোনটা কোন কেসে আমরা ইউজ করব সেভাবে আমরা কখনো অ্যানালাইসিস করি না। বাট মার্কেটিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে নিড,
ওয়ান্ট আর ডিমান্ডের পুরা ক্লিয়ার আলাদা ডেফিনেশন আছে। ঠিক আছে? এটা পুরাপুরি হচ্ছে আলাদা টার্ম। সো মার্কেটিং ম্যানেজমেন্টে যখন আমরা বলবো তখন হচ্ছে আমরা কখনোই এই ৩ টা টার্মকে সেম মিনিং এ ইউজ করতে পারবো না। সো আমি আপনাদেরকে একটু আইডিয়া দেই যে নিড, ওয়ান্ট আর ডিমান্ড কোনটা কি ইন্ডিকেট করে। তো নিডের ক্ষেত্রে আমরা আসলে যেটা বুঝি, টার্মটা শুনলেও বোঝা যায় যে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট যেগুলা, ঠিক আছে? সেগুলো ফুলফিল করার নামটাই হচ্ছে নিড। যে আমাদের একদম মৌলিক যে চাহিদাগুলো আছে, আমরা এগুলো একদম ছোটবেলা থেকেই শুনে আসছি যে আমাদের বেসিক রাইটস বা বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে মেইনলি ৫টা। ওই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই ৫টাই মনে হয় ছিল, ৫টা বা ৬টা। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের নিড। এটা হচ্ছে আপনি একদম মানে লোয়ার ক্লাস, একদম যারা পুয়ার পিপল তাদের থেকে চিন্তা করে একদম আপনি টপ ক্লাস বা হায়ার ক্লাস বা যারা লাক্সারি লাইফ লিড করে তাদের ক্ষেত্রে যদি চিন্তা করেন, সবারই হচ্ছে এই জিনিসটা কম, যে সবারই এই বেসিক রিকোয়ারমেন্টটা আছে। আরও যদি আমরা ন্যারোজন করে ফেলি, ফুডের কথাই আমরা চিন্তা করি, ঠিক আছে? ফুডটা হচ্ছে একদম গরিব থেকে শুরু করে একদম উচ্চবিত্ত সবারই হচ্ছে এই নিডটা আছে। সো ফুডের যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে নিড, এটা আমাদের সবারই লাগবে। সো নিডের কনসেপ্টটা গেল, এবার হচ্ছে ওয়ান তাহলে কি ইন্ডিকেট করতেছে। সাপোজ ধরেন হচ্ছে আপনার দুপুরবেলা, এটা লাঞ্চ টাইম, সো আপনার লাঞ্চ নেওয়া লাগবে। এখন লাঞ্চ করার জন্য হচ্ছে আপনি এখন ডিফারেন্ট আইটেম চুজ করতে পারেন, ঠিক আছে? সো ধরেন হচ্ছে যাদের মোটামুটি অ্যাফোর্ড করার ক্যাপাবিলিটি আছে, তারা হয়তো লাঞ্চ আইটেমে অনেকগুলো অপশন চিন্তা করতে পারে যে হ্যাঁ আমি ঠিক আছে, আমি এই আজকে লাঞ্চের জন্য হয়তো আমি এই রাইস টাইপের আইটেম প্রেফার করতেছি না, আমি হয়তো কোনো ফাস্ট ফুড টাইপের আইটেমটা পিক করব। আবার যারা একটু মানে মানে যারা অনেক বেশি ভেরিয়েশন আনতে চায় তারা হয়তো আরো ডিফারেন্ট টাইপের কম্বিনেশন চিন্তা করতেই পারে। ঠিক আছে? যে আপনার পার্টিকুলার একটা নিড আপনি কি টাইপের আইটেম দ্বারা ফুলফিল করতে চাইতেছেন, সেটা হচ্ছে ওয়ান। আপনি চাইতেছেন, ঠিক আছে, যে আমার ফুডের নিডটা সবার কমন, বাট পার্সন টু পার্সন বা হচ্ছে ক্লাস টু ক্লাস সেটা আমরা কিভাবে ফিল আপ করব সেটা ভ্যারি করতে পারে। যেমন পুয়ার পিপল যারা, তারা কিন্তু এত অপশন মাথাতেও আনবে না। ঠিক আছে? এদের কাছে ঠিক আছে আমাদের এখন লাঞ্চ টাইম, তো আমাদের এখন ভাত খাওয়া লাগবে, এই টাইপের একটা ওদের চিন্তা ভাবনা থাকবে। যাদের হয়তো অনেক মানে মোটামুটি অপশন অ্যাভেলেবল আছে, তারা হয়তো একটু অন্যভাবে চিন্তা করবে যে হ্যাঁ ঠিক আছে, আজকের দিনটার জন্য আমরা অন্য কিছু ট্রাই করবো নাকি বা আদার্স কিছু। ঠিক আছে? তো এটা হচ্ছে যে নিডের বেসিসে কার কোনটা মানে সেই নিডটা সে কিভাবে ফিল আপ করতে চাইতেছে, এটা হচ্ছে ওয়ান্ট। আর ডিমান্ডের জিনিসটা হচ্ছে যে ফাইন, আপনি আপনার একটা নিড আছে, আপনি সেটা ফিল আপ করতে চাইতেছেন, বাট অ্যাকচুয়ালি আপনার সেটা পারচেজ বা সেটা অ্যাফোর্ড করার ক্যাপাবিলিটি আছে নাকি, বা এটা অ্যাকচুয়ালি কয়জনের আছে, সেটা হচ্ছে ডিমান্ড। আমাদের মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য ডিমান্ড টার্মটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আপনার ওয়ান্ট বা নিড দ্বারা মার্কেটারদের কিছু যায় আসে না। ঠিক আছে? যে সব মানুষই হচ্ছে হয়তো আজকে চাইতে পারে যে লাঞ্চ লাঞ্চ আইটেমে আমরা হচ্ছে এই খুবই বিলাসবহুল কোনো রেস্টুরেন্টে যেয়ে খাবো। ঠিক আছে? এটা সব মানুষ চাইতে পারে। সেটা দিয়ে কিন্তু মার্কেটারদের কিছু যায় আসে না। তারা কিন্তু খুশি হয়ে যাবে না যে আজকে আমাদের পুরা একদম হাউসফুল যেটাকে বলা যায়, যে সব মানুষই আসবে। ঠিক আছে? নো, কারণ তাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি আসলে সেটা এফোর্ড করতে পারবে কয়জন। ওটা নিয়েই তাদের ডিল করা লাগবে। ঠিক আছে? এখন কারা চাইতেছে সেটা দিয়ে ওদের কিছু যায় আসে না। সো তার মানে মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য ওয়ান্টের তুলনায় ডিমান্ড টার্মটা হচ্ছে অনেক সিগনিফিকেন্ট। আর নিড টার্মটা মোটামুটি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে আমরা তো একদম বেসিক রাইটের জন্য আসলে বলছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু আসলে প্রোডাক্টের উপরেও নিড ক্রিয়েট হয়। ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে যে অ্যান্ড্রয়েড সেটে যে এখন নতুন ভার্সন আসতেছে বা নতুন ফিচার আসতেছে বা ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ হইতেছে, এগুলো কেন আসতেছে? কারণ হচ্ছে আগেরগুলোতে এই কাস্টমারদের একটা নিড ছিল। ঠিক আছে? যে এটার থেকে এটা হইলে ভালো হইতো, বা এটা একটু আপডেটেড হইলে ভালো হইতো, কস্টটা একটু কম হইলে ভালো হয়। সেগুলো হচ্ছে নিড। ওকে? তো মার্কেটার্সরা সেগুলো মাথায় রাখে যে এই কাস্টমার কিনে আমাকে সাজেস্ট করতেছে। ঠিক আছে? তার মানে এই প্রোডাক্টের ডিমান্ড আছে, সে আবার কিনবে, বাট সে হচ্ছে একটু ইমপ্রুভড ভার্সন চাইতেছে। বাট একদম যদি যার অ্যাফোর্ড করার ক্যাপাবিলিটি নাই, সে যদি জাস্ট শোরুমের সামনে দেখেই বলে যে এই প্রোডাক্টটা তো এরকম না, এটা একটু এরকম হলে ভালো হইতো, ওইটা কিন্তু মার্কেটার্সরা আমলে নিবে না। ঠিক আছে? যে কিনেই নাই, যে ইউজ করে নাই, বা যে আমাদের কাস্টমার না, সে জাস্ট বা হচ্ছে হ্যাঁ, এটা একটু হইতে পারে যে কিনে নাই কিন্তু তার অ্যাফোর্ড করার ক্যাপাবিলিটি আছে, সেটা একরকম। আর যার হচ্ছে অ্যাফোর্ড করার ক্যাপাবিলিটিই নাই, সে যদি এখন এইভাবে সাজেশন দেয় যে আমার মনে হইতেছে যে হ্যাঁ ঠিক আছে এরকম হলে আমি কিনতাম, এটা ওদের কোনো কিছু যায় আসে না। ঠিক আছে? তাদের দেখতে হবে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা পারচেজ করার ক্যাপাবিলিটি কয়জনের আছে। সেই অনুযায়ী হচ্ছে তারা প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার বা হচ্ছে সেল করবে। ওকে?
সো মার্কেটারদের জন্য নিড আর ডিমান্ড এই দুইটা টার্ম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট। ওয়ান টার্মটা নিয়ে তারা তেমন একটা কাজ করে না, বাট আমাদের জন্য এই আমরা তিনটা টার্মই মোটামুটি একটু পড়লাম। এরপরে হচ্ছে আমরা নিডের ক্লাসিফিকেশনগুলো একটু দেখি। নিডকে হচ্ছে মেইনলি পাঁচটা ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করা যায়। সো প্রথমটা হচ্ছে স্টেটেড নিড, তারপর একটা রিয়াল নিড, আনস্টেটেড নিড, ডিলাইট নিড, অ্যান্ড ফাইনাল হচ্ছে সিক্রেট নিড। সো কোন নিডটা কি ইন্ডিকেট করে? সো প্রথম টার্ম যেটা বলতেছি আমরা আমরা আসলে পাঁচটা নিডই হচ্ছে একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বুঝবো, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। সো প্রথমে হচ্ছে স্টেটেড নিড বলছি আমরা। তো ধরেন হচ্ছে আমরা একটা গাড়ির এক্সাম্পল দিয়ে সবগুলা বোঝার ট্রাই করি। সো আপনি ধরেন হচ্ছে যে কোথাও মানে যাওয়ার জন্য আপনি হচ্ছে এখন একটা গাড়ি পারচেজ করার প্রয়োজনটা ফিল করতেছেন। ঠিক আছে? যে আপনার একটা গাড়ি দরকার। সো এই যে আপনি একদম এক্সপ্লিসিটলি বলতেছেন যে আমার আই নিড টু পারচেজ এ কার। সো এটা হচ্ছে আপনার স্টেটেড নিড। আপনি একদম ডিরেক্টলি এক্সপ্লিসিট ওয়েতে বলতেছেন যে আমার একটা গাড়ি কিনতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে স্টেটেড নিড। এরপর রিয়াল নিডটা হচ্ছে যদি আপনি একদম আরো ভেঙে বলেন যে আমার হচ্ছে এমন একটা গাড়ি দরকার যেটার মাধ্যমে হচ্ছে আমি এক প্লেস থেকে আরেক প্লেসে যাইতে পারবো এবং আমার ওভারঅল কস্টটাও হচ্ছে মিনিমাম হবে। এটা হচ্ছে আপনার রিয়াল নিড। যে আপনি আরো একদম স্পেসিফিক ভাবে বলছেন যে আপনার আসলে গাড়ি দরকার ওই রকম গাড়ি একটা দরকার যেটা মোটামুটি ঠিক আছে, সব দিকে ওকে। আবার হচ্ছে যেটা ডিস্টেন্স ট্রাভেলের দিকেও খুব ভালো, মানে একটা মার্ক পাওয়ার মতো। আবার হচ্ছে যেটা ওভারঅল কস্টটা হচ্ছে কম। আপনি এরকম টাইপের একটা গাড়ি খুঁজতেছেন। So এটা হচ্ছে আপনার রিয়াল নিড। এরপরটা হচ্ছে আনস্টেটেড নিড। এই টাইপের নিডটার ক্ষেত্রে হচ্ছে আপনি ডিরেক্টলি হতে মানে স্টেটেড যেটা একদম এক্সপ্লিসিট হতে আপনি বলে দিচ্ছেন যে আমার এটা দরকার। এটা হয়তো আপনি বলবেন না একদম ডিরেক্টলি, বাট আপনি মনে মনে ওটা খুঁজবেন। তো যেমন ধরেন হচ্ছে আপনি শোরুমে আপনি যখন গাড়ি কিনতে যাবেন, আপনি কিন্তু অবশ্যই দেখবেন যে আপনাকে যে সার্ভিসটা প্রোভাইড করতেছে তার বিহেভটা কিরকম, বা সে আপনাকে কতটা হচ্ছে পার্সু করতে পারতেছে, হ্যাঁ স্যার এই প্রোডাক্টটা কিনেন আপনি। ঠিক আছে? সেটা আপনি অবশ্যই দেখবেন যে তাদের ইগারনেসটা কতখানি। এখন যদি আপনার এরকম হয় যে আপনি গাড়ি কিনতে গেলেন কিন্তু যাদের কাছ থেকে কিনতে গেছেন তাদের বিহেভটা আপনার কাছে পছন্দ হয় নাই, ঠিক আছে, বা তাদের কথাবার্তার টোনেও আপনার কাছে মনে হয়েছে যে এর একটু অ্যাগ্রেসিভ, বা হয়তো এদের প্রোডাক্টটা ভালো না, এই টাইপের জিনিস আপনার প্রোডাক্ট দেখে মনে হয় নাই, আপনার তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে। সো এটাকে আমরা বলতেছি আনস্টেটেড নিড। আমরা যে কোনো প্রোডাক্টই কিনতে যাই না কেন, আমরা কিন্তু সবসময় এই সার্ভিস জিনিসটাকে মাথায় রাখি। ওদের সার্ভিসটা কিরকম। এটা একদম ফুড থেকে শুরু করে ক্লথ চিন্তা করেন, রেগুলার প্রোডাক্ট চিন্তা করেন, বা হচ্ছে লাক্সারি আইটেম চিন্তা করেন। দেখবেন যে যেকোনো প্রোডাক্টের জন্য আপনি নিজেও কিন্তু মানে হয়তো এভাবে চিন্তা করেন নাই। কিন্তু আসলে কিন্তু আপনার মনে, মনে এটাও থাকে যে সার্ভিসটা ওদের কিরকম। ঠিক না? এদের তো কথাবার্তা ভালো মনে হয় না। অনেক সময় হয়তো আপনি প্রোডাক্ট ভালো হইছে, কথাবার্তা ভালো মনে হইতেছে না, এখান থেকে কিনবো না। আপনি বের হয়ে চলে গেলেন। ঠিক আছে? তো এই যে সার্ভিসটা যে আপনার একটা খুঁজতেছেন আপনি যে এই টাইপের সার্ভিস যেন আমি অবশ্যই পাই, এটাকে বলা হইতেছে আনস্টেটেড নিড। আপনি কখনোই দোকানে যেয়ে বলবেন না আপনার বিহেভ ভালো না হলে কিন্তু আমি আপনার দোকান থেকে কাপড় কিনবো না বা প্রোডাক্ট কিনবো না। ঠিক আছে? এটা আপনি কখনোই বলবেন না, বাট আপনি সেটা মনে মনে ঠিকই আপনি এটা খুঁজতেছেন। এরপরে হচ্ছে ডিলাইট নিড। এটা হচ্ছে যে আপনার এই নিডটা আসলে দরকার, কিন্তু আপনার যে দরকার সেটা আপনি জানেন না। ঠিক আছে? বাট এটা আপনি যদি পান আপনি খুশি হবেন। যেমন ধরুন হচ্ছে যে এই গাড়ির দোকানে আপনি গেলেন শোরুমে, তো সেখানে হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার বা যে সেলার, সে আপনাকে বলল যে স্যার এই গাড়ির সাথে কিন্তু একটা জিপিএস ট্র্যাকারও আছে, আপনার কিন্তু এখন মানে লোকেশন চিনতে বা ইয়া করতে কোনো একটা কষ্ট না, নেভিগেট করতে কোনো একটা কষ্ট হবে না, আপনাকে গাড়ি হচ্ছে সে যে দেখায় দিবে। ঠিক আছে? এটা একটা কমন ফিচার, আমি জাস্ট একটা এক্সাম্পল বলতেছি। সো যে কাস্টমার সে হয়তো এই জিনিসটা এক্সপেক্ট করে নাই, ঠিক আছে, তার একদম গাড়ি নিয়ে হালকা একদম বেসিক আইডিয়া আছে। তো সে কেনার সময় যখন এই কথাটা সে শুনবে, তার কাছে হয়তো মনে হবে ওয়াও, আমার এত মানে যেটা আমার এক্সপেকটেশন ছিল না, যে আমি যেটা নিয়ে একটা টেনশনে ছিলাম যেটা আমি কিভাবে কি করব, এখন দেখি গাড়ির সাথে হচ্ছে এই ফিচারটা আছে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ডিলাইট নিড, যে আপনি যেটা এক্সপেক্ট করেন নাই তার থেকে হয়তো বেশি কিছু পেয়ে গেছেন। আর ফাইনাল হচ্ছে সিক্রেট নিড। প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই হচ্ছে আপনার যে প্রত্যেকটা প্রোডাক্ট বলতে আসলে মোর স্পেসিফিক্যালি বলা যায় হচ্ছে লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে, যে উপরের ৪ টার থেকেও অন্য আরেকটা নিড হচ্ছে বেশি কাজ করে। ঠিক আছে? এটা হচ্ছে যে সোসাইটির পজিশন, বা হচ্ছে আপনার র‍্যাংক, বা হচ্ছে আপনার ক্লাস, যে আমি অন্য থেকে সুপিরিয়র। ঠিক আছে? বা অন্য থেকে আমি এখন হচ্ছে আমার পজিশন ভালো। এটা আমাকে একটু শো করতে হবে বা দেখানো লাগবে।
এই টাইপের জিনিসটাকে বলা হচ্ছে সিক্রেট নিড। ঠিক আছে? যে এগুলো হচ্ছে লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে খুবই কমন। যে ম্যাক্সিমামই হচ্ছে যে লাক্সারি প্রোডাক্ট যেগুলো কিনে, সেগুলোর তুলনায় বেসিক বেসিক প্রোডাক্টেই উপরে ৪ টা ফিচারই আসলে ফুলফিল করা পসিবল। বাট স্টিল ওই লাস্ট নিডটার জন্য তারা হচ্ছে লাক্সারি প্রোডাক্টটা কিনতেছে। আপনি ব্র্যান্ড ভ্যালু বলেন বা আদার যেগুলো বলেন, আপনার ম্যাক্সিমাম প্রাইসে যেটা পাওয়া যায়, তার তুলনায় কিন্তু বেশ ভালো কম দামে অনেক ভালো লাক্সারি প্রোডাক্টও পাওয়া যেতেছে। বাট স্টিল কিন্তু একদম টপ প্রাইস যে প্রোডাক্টগুলো সেগুলোও সেল হইতেছে। তার কারণ হচ্ছে যে বোথ কিন্তু উপরে ৪ টা ফিল আপ করতে পারবে। জাস্ট লাস্টের নিডটার জন্য অনেকেই হচ্ছে ওই একদম যেটা সবচেয়ে হাই প্রাইসড বা ম্যাক্স প্রাইস যেটা, সেটাকে প্রেফার করতেছে। ঠিক আছে? এই ৫ টাইপের আমরা নিডস পড়লাম। এরপরে হচ্ছে আমরা ডিমান্ডের ক্লাসিফিকেশন পড়ব। সো নিডের পর হচ্ছে আমরা ডিমান্ডের ক্লাসিফিকেশনটা একটু দেখি। ডিমান্ডকে হচ্ছে মেইনলি ৮ টা ভাগে ভাগ করা হইছে। তো ১ম টাকে বলা হইতেছে নেগেটিভ ডিমান্ড, তারপরটা হচ্ছে নন এক্সিস্টেন্ট, তারপরটা লেটেন্ট, ডিক্লাইনিং, ইরেগুলার, আনহোলসাম, ফুল অ্যান্ড ফাইনালি হচ্ছে ওভারফুল ডিমান্ড। ঠিক আছে? তো ৮ টা ডিমান্ডের প্রত্যেকটাই আমরা হালকা একটু দেখি। ১ম টা হচ্ছে নেগেটিভ ডিমান্ড। তো নামটা শুনেই বোঝা যাইতেছে যে এটার জন্য এটা আসলে ডিমান্ডটা নাই। ঠিক আছে? বা এটা অন্যভাবে বলতে গেলে যে আমরা এভাবে বলতে পারি যে এই পার্টিকুলার ফিচারটা বা প্রোডাক্ট সার্ভিস যেটাই হোক, সেটা হচ্ছে আমাদের জন্য ভালো বা উপকারী। ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি আমাদের দরকার, বাট এটা আমরা নিব না। ঠিক আছে? এটা আমরা কোনোভাবেই নিতে চাই না, এবং যেন নেওয়া না লাগে তার জন্য হচ্ছে আমরা পে করতে রাজি আছি। ঠিক আছে? তো একটা কমন এক্সাম্পল হইতে পারে ডেন্টিস্টের যে সার্ভিসটা। যে আপনি নরমালি অনেক সময় বলা হয় যে মেডিকেল চেক আপ করা ভালো। চেক আপের আন্ডারে হয়তো ডেন্টিস্টের যে চেক আপটা, সেটাকে আপনারা কনসিডার করতে পারেন। ঠিক আছে? উন্নত দেশে এই প্র্যাকটিসগুলো আছে। তো এখন আমাদের জন্য যদি আমাদেরকে বলা হয় বা নরমালি যেকোনো পিপলের জন্য যদি বলা হয় যে হ্যাঁ, ডেন্টিস্টের কাছে যাওয়া দরকার, যে এখন মানে কি অবস্থা বা কিছু, দেখবেন যে আপনার নিজের অজান্তে হচ্ছে একটা ভয় কাজ করবে। ঠিক আছে? না, এই দাঁতের ডাক্তারের কাছে যাওয়া যাবে না, পরে ব্যথা ট্যাথা পাইলে বা জ্বর হয়ে ১ সপ্তাহ হয়তো বাসায় বসে থাকা লাগবে। ঠিক আছে? না, আমাদের হচ্ছে নর্মাল একটা টেন্ডেন্সি কাজ করে যে ফাইন, এই টাইপের প্রোডাক্ট আমাদের জন্য উপকারী সেটা আমরা জানি, বাট আমরা এটা কোনোভাবে নিব না। এটা অ্যাভয়েড করার জন্য যা যা করা দরকার সবই আমরা করব, এবং সেটার জন্য যদি আমাদের পেও করা দরকার হয়, যে ঠিক আছে পেমেন্ট করলেও হয়তো এটা বন্ধ করা যাবে, আমরা সেটাতেও রাজি আছি। ঠিক আছে? এখন ডেন্টিস্টের যাওয়া বন্ধ করার জন্য কি টাইপের সার্ভিস আমরা এফোর্ড করতে পারি সেটা হয়তো এখন আমার জানা নাই হয়তো, বাট এটা বা এটার জন্য হয়তো অ্যাপ্লিকেবলও না। বাট নেগেটিভ ডিমান্ডের কনসেপ্টটাই এরকম যে আপনি এটা ভালো হওয়া সত্ত্বেও আপনি অ্যাভয়েড করবেন, এবং অ্যাভয়েড করতে হলে যদি আপনার এখন পেও করা লাগে আপনি সেটাও করতে যাবেন। ঠিক আছে? এই টাইপের ডিমান্ডকে বলা হয় নেগেটিভ ডিমান্ড, বাট অ্যাকচুয়ালি এটা আপনার জন্য বেনিফিশিয়াল। তারপরটা হচ্ছে নন এক্সিস্টেন্ট ডিমান্ড, যেটা মানে হচ্ছে যে যে ডিমান্ডটা আর এক্সিস্ট করে না। ঠিক আছে? ফর এক্সাম্পল ধরেন হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কোর্সের কথা বলা যায়, যে ধরেন ২০ বছর আগে একটা কোর্স হয়তো ছিল, হুম, ইঞ্জিনিয়ারিং কোর্স হইতে পারে বা যে কোনো সাবজেক্ট হইতে পারে, তখন হয়তো এই সাবজেক্টের ডিমান্ডটা ছিল। ঠিক আছে? বাট ২০ বছর পরে এখন হয়তো এই সাবজেক্টটা অবসোলেট হয়ে গেছে। এটা নিয়ে হয়তো এখন স্টাডি হয় না, বা এটা নিয়ে হয়তো এনাফ স্টাডি হয়ে গেছে, এখন আর কেউ এটা নিয়ে পড়াশোনা করে না। বা একটা টেকনোলজি, এটা হয়তো ২০ বছর আগে ছিল, এখন সেটা একদমই পুরাতন হয়ে গেছে, এটা নিয়ে এখন কেউই কাজ করে না। তো এরকম জিনিসগুলা বা এই ডিমান্ডগুলোকে বলা হয় নন এক্সিস্টেন্ট ডিমান্ড, যেটার এককালে অস্তিত্ব ছিল, বাট এখন আর এটা একদমই নাই। তারপরটা হচ্ছে লেটেন্ট ডিমান্ড। ওইটা হচ্ছে সেম আগেরটার মতো আনস্টেটেড নিড যেরকম সেটাই, যেখানে হচ্ছে আপনি মানে একটা প্রোডাক্ট কিনতে গেছেন বা একটা প্রোডাক্টের আপনার এই ফিচারগুলো দরকার, বাট পাশাপাশি হচ্ছে আপনি অন্য একটা ফিচারও বাই ডিফল্ট খুঁজবেন। ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে মোবাইল ফোনের ক্ষেত্রে আপনি হয়তো মোবাইলের ক্যামেরা বলছি, ধরেন একটা যদি আপনি খুব ভালো মোবাইলে মানে গেম খেলতে চান, সেই ক্ষেত্রে হয়তো আপনার ক্রাইটেরিয়া থাকবে যে হ্যাঁ, মোবাইলের যেন ব্যাটারি ডিউরেশনটা ভালো হয়, এই, মানে ব্যাটারি চার্জ থাকা যে ডিউরেশনটা সেটা যেন ভালো হয়, বা হচ্ছে মোবাইলের গ্রাফিক্স কার্ড বা গ্রাফিক্স কোয়ালিটি যেটা সেটা যেন ভালো হয়, বা হচ্ছে এই কি বলে যে প্রসেসর, র্যাম সেগুলো যেন ভালো হয়। ঠিক আছে? তো এগুলো হচ্ছে যাদের মানে গেম খেলার যাদের মেইন প্রায়োরিটি, তারা হয়তো সেগুলো দেখবে। আর যখন আপনি হচ্ছে সেটটা কিনতে যাবেন তখন আপনার মাথায় এটা কাজ করবে যে আমি কিন্তু এই সেটে ছবিও তুলবো, যখন কোনো হচ্ছে প্রোগ্রামে যাব বা কোথাও আমি যখন যাব, আমার কিন্তু ছবিটাও একটা ক্যাটাগরি।
ঠিক আছে? এটাও কিন্তু আপনার মাথায় কাজ করবে। সো আপনি অবশ্যই ওগুলা তো দেখবেন, এটা তো আপনার ফার্স্ট প্রায়োরিটি। ওটার সাথে সেটাও দেখবেন যে এটার ক্যামেরাটা আবার খুব খারাপ নাকি। ঠিক আছে? সেটা হচ্ছে আপনার একটা চাহিদা যে আমি এইভাবে পে করব, এটার জন্য এটা তো থাকা উচিত। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে লেটেন্ট ডিমান্ড। যে এটা হয়তো আপনি একদম এক্সপ্লিসিটলি এটা খুঁজতেছেন না, বাট আপনার এটাও একটা আসলে রিকোয়ারমেন্ট, যেটা থাকা লাগবে। এটার জন্য আপনি পে করতে রাজি আছেন। এরপর হচ্ছে ডিক্লাইনিং ডিমান্ড। এটা নন এক্সিস্টেন্ট না, ঠিক আছে? এটা কমে যাইতেছে, বাট এটা একদম জিরো হয়ে যায় নাই। যেমন ধরেন হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে বলতে গেলে যে বাটন যে সেটগুলো আছে সেগুলো কিন্তু নন এক্সিস্টেন্ট না, ডিক্লাইন হয়ে গেছে। 2005-06 বা ওই সময়ের দিকে বাটন সেটের, বা তারও আগের দিকেও বলা যায়, বাটন সেটের চলটা খুবই বেশি ছিল। ঠিক আছে? বাট এখন নাই, এখন অ্যান্ড্রয়েড সেটটাই অনেক বেশি চলে। বাট বাটন সেট যে একদম সেলই হয় না বা এটা যে কেউই ইউজ করে না তা কিন্তু না। ঠিক আছে? মানে কেউ না কেউ ঠিকই ইউজ করতেছে। হয়তো অনেকে বিপদের জন্য ইউজ করতেছে, বা কারো হয়তো এমনিতেও কমফোর্ট লাগে সে কারণে ইউজ করতেছে, বাট ইউজটা আছে, কমে গেছে, বাট এখনো এই প্রোডাক্টটার ডিমান্ড আছে। এরপরে হচ্ছে ইরেগুলার ডিমান্ড। ইরেগুলার নামটা শুনেই বুঝে দিচ্ছে এটা হচ্ছে পিরিয়ডিক। মানে হচ্ছে একটা সময় এটার পিক থাকবে, আর একটা সময় হচ্ছে এটার অফ পিক। ঠিক আছে? যেমন হচ্ছে ধরেন এই এসির ডিমান্ড বলা যায়। ঠিক আছে? এসির ক্ষেত্রে হচ্ছে ধরেন এখন উইন্টার চলতেছে, এখন এসির ডিমান্ড নাই বললেই চলে। আবার যখন সামার আসবে তখন হয়তো এসির ম্যাক্সিমাম ডিমান্ডটা থাকবে। ঠিক আছে? এটাকে বলা হইতেছে ইরেগুলার ডিমান্ড। একসময় থাকে, একসময় থাকে না, বা একসময় কম, একসময় বেশি। এরপর হচ্ছে আনহোলসাম ডিমান্ড। এটা হচ্ছে পুরা নেগেটিভ ডিমান্ডের উল্টা। হ্যাঁ, নেগেটিভ ডিমান্ডে আমরা বললাম হচ্ছে যে একটা প্রোডাক্ট এটা আমাদের জন্য ভালো, বাট আমরা সেটাকে হচ্ছে অ্যাভয়েড করতে চাইতেছি। আর আনহোলসাম ডিমান্ড, ইনফ্যাক্ট টাকা লাগলে সেটাও আমরা পে করব। আর আনহোলসাম ডিমান্ডের কনসেপ্টটা হচ্ছে এরকম যে প্রোডাক্টটা খারাপ, এটা একদম সোশ্যালি বা হচ্ছে একদম মানে ইউনিভার্সালি এটা অ্যাপ্রুভড যে প্রোডাক্টটা খারাপ, বাট স্টিল আমরা হচ্ছে টাকা দিয়ে হইলেও ওই প্রোডাক্টটা আমরা কিনতে চাবো। ঠিক আছে? তার মানে নেগেটিভ ডিমান্ডে পুরো রিভার্স। নেগেটিভ ডিমান্ডে এই প্রোডাক্টটা ভালো, বাট আমরা টাকা দিয়ে হলেও এই প্রোডাক্টটা নিতে চাই না। আর আনহোলসাম ডিমান্ডের ক্ষেত্রে এই প্রোডাক্টটা হচ্ছে খারাপ, কিন্তু স্টিল আমরা টাকা দিয়ে হলেও হচ্ছে এই প্রোডাক্টটা কেনার ব্যাপারে আগ্রহী, সার্টেন সেগমেন্টের কাস্টমাররা। তারপরে হচ্ছে ফুল ডিমান্ড। এটা মানে ডিরেক্টলি কোনো এক্সাম্পল না, এটা হচ্ছে মানে এভাবে ডিফাইন করা হয় যে হচ্ছে যে আপনার একটা কোম্পানির একটা প্রোডাকশন ক্যাপাসিটি আছে, যে কোনো টাইপের প্রোডাকশনই হোক না কেন। ঠিক আছে? ফুড আইটেম হোক, ক্লথস হোক, মানে ওদের একটা সার্টেন ক্যাপাসিটি আছে। তো এখন যদি এরকম হয় যে আপনার প্রোডাকশনের যে ক্যাপাসিটি আর আপনার যে সেলস ভলিউম বা ডিমান্ড যেটা, সেটা যদি একদম সমান হয়, তখন সেটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ফুল ডিমান্ড। আপনার যতটুকু আপনার প্রোডাকশন ক্যাপাসিটি পুরোটাই হচ্ছে ডিমান্ড আকারে আসতেছে। আর ওভারফুল ডিমান্ডটা হচ্ছে যে আপনার প্রোডাকশনের যে ক্যাপাসিটি, ডিমান্ডটা যদি তার থেকেও বেশি হয়। ঠিক আছে? এই টাইপের ডিমান্ডগুলো আসলে লেস ফ্রিকোয়েন্ট বাট পসিবল। ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে যে সিমেন্ট বা হচ্ছে কনক্রিট বা ওই টাইপের যে প্রোডাক্টগুলা, সেগুলোর জন্য দেখা যায় যে হ্যাঁ এগুলোর এইসব প্রোডাক্টের ডিমান্ড হিউজ। ঠিক আছে? এগুলো অনেক বেশি দরকার হয়, কিন্তু প্রোডাকশনের ক্যাপাসিটি বা এগুলোর জন্য কোম্পানি বা যারা প্রোডাকশন করে তার নাম্বারটা ফিউ। তো এর জন্য দেখা যায় এইসব প্রোডাক্টের ক্ষেত্রে অলওয়েজই হচ্ছে ডিমান্ডটা এই প্রোডাক্টের থেকে অনেক বেশি থাকে। আবার অন্যান্য প্রোডাক্টের জন্য আমরা বলতে পারি যে ধরেন হচ্ছে যে কোনো ভালো ফুড রেস্টুরেন্টের ক্ষেত্রে হয়তো খুব একটা ভালো অফার চলতেছে। হ্যাঁ, যে এখন হয়তো বাই ওয়ান গেট টু বা ডিসকাউন্টেড প্রাইস এরকম কিছু হইলো, নর্মালি হচ্ছে এদের কাস্টমার মডারেট লেভেলে থাকে, ফুল ডিমান্ডও না, মোটামুটি। ঠিক আছে? আর যখন এই ডিসকাউন্টটা দেওয়া হয়েছে তখন দেখা যায় হয়তো ওদের যে ক্যাপাসিটি আছে, ফুড প্রিপারেশনের যে ক্যাপাসিটি, তার তুলনায় হয়তো এখন ওদের কনজিউমার বা কাস্টমারের নাম্বারটা অনেক বেড়ে গেছে। তো এটা হচ্ছে ওভারফুল ডিমান্ড। আবার অনেক পার্টিকুলার কতগুলো কোম্পানি আছে যারা হচ্ছে খুবই এক্সিলেন্ট কাস্টমাইজ এবং ফিউ গুড কোয়ালিটির প্রোডাক্ট সেল করে। ঠিক আছে? মানে ওদের কোয়ালিটিটাই হচ্ছে বা ওদের প্রপার্টিটাই হচ্ছে যে আমরা কম প্রোডাক্ট সেল করব, বাট আমাদের প্রোডাক্ট হচ্ছে হাইলি কাস্টমাইজ এবং খুবই ইমপ্রুভ কোয়ালিটি। ঠিক আছে? তো এই টাইপের প্রোডাক্টগুলোর জন্য অনেক বেশি ডিমান্ড থাকে, যে এদের প্রোডাক্ট খুবই ভালো কোয়ালিটির, বাট এদের হচ্ছে এই প্রোডাকশন ক্যাপাসিটিটাই খুবই কম। তো এই টাইপের ডিমান্ডকেও আমরা ওভারফুল ডিমান্ড বলতে পারি। ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এরপরে যে সেগমেন্টগুলো আছে সেগুলো নিয়ে একটু দেখবো। আজকের ক্লাসটা আমরা এখানে রাখতেছি। তো